শুরুতেই জানিয়ে দেব ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা। জানিয়ে দেব ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় 7 জন নিহত। এছাড়া রয়েছে গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, একদিনে আরও 33 ফিলিস্তিনি নিহত। এদিকে পশ্চিম তীরের জর্দান সীমান্তে 3 ইসরায়েলিকে গুলি করে হত্যা। সর্বশেষ জানিয়ে দেব সেভেন সিস্টার্সে চীনা সেনাদের প্রবেশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা। ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা হয়েছে। ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। জানা গেছে সিরিয়ার মধ্যাঞ্চলে গবেষণাগারটি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালায়। এতে অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কমপক্ষে 19 জন। রোববার 8 সেপ্টেম্বর সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এই তথ্য জানিয়েছেন। সানা জানিয়েছে ওই বিমান হামলায় একাধিক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে সিরিয়ার মাসিয়াফে ওই হামলার একটি সায়েন্টিফিক রিসার্চ স্টাডিজ সেন্টারে চালানো হয়েছে। ওই গবেষণাগারে ইরান ও তার মিত্ররা রাসায়নিক অস্ত্র তৈরি করে বলে ধারণা করা হচ্ছে। ওই গবেষণাগারে প্রক্সিদের জন্য অত্যাধুনিক মিসাইল এবং অস্ত্র বানায় ইরান। 2022 সালের গবেষণাগারটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। তৎকালীন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ হামলার দায় স্বীকার করে রাসায়নিক অস্ত্রের অভিযোগটি সামনে আনেন। ইসরায়েল আবারও গবেষণাগারটিতে হুমকি মনে করছেন। এর জন্যই রোববার ফের পদক্ষেপ নিল তারা। আঞ্চলিক দুটি গোয়েন্দা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন মাসিয়ফের এই অঞ্চলের কাছে একটি গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা সেন্টার রয়েছে যেখানে রাসায়নিক অস্ত্র উৎপাদন করা হয়। সেখানে কয়েকবার হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে সেখানে বসেই অস্ত্র উৎপাদন করেন এক দল ইরানি সামরিক বিশেষজ্ঞ। এদিকে ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় 7 জন নিহত। ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় কেন্দ্রীয় এলাকায় 7 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা। নিহতদের মধ্যে 3 জন সাধারণ নাগরিক রয়েছে, যার মধ্যে একজন পিতা ও পুত্র আছেন। বাকি 4 জন সৈন্য, যাদের পরিচয় এখনও জানা যায়নি। ব্রিটেনে অবস্থিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে রবিবার রাতের দিকে এই অঞ্চলে এই হামলা চালানো হয়। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধের পর থেকে ইসরায়েল নিয়মিতভাবে সেখানে হামলা চালিয়ে আসছে, বিশেষত ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর। এদিকে পশ্চিম তীরে তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের পর সেখানে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। কয়েকদিন আগে তুলকারেমে 10 দিনব্যাপী অবরোধ শেষ করার পর ইসরায়েলি বাহিনী এই অভিযান চালায়। অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয় এবং শরণার্থী শিবিরের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফিলিস্তিনি যোদ্ধা গোষ্ঠী আল আকসা শহীদ ব্রিগেড জানিয়েছে তাদের সদস্যরা বলাতা শরণার্থী শিবিরে হামলাকারী ইসরায়েলি সৈন্যদের উপর ব্যাপক গুলিবর্ষণ করে এবং তীব্র প্রতিরোধের মুখে সম্মুখীন হয়। এদিকে গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, একদিনে আরও 33 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি নৃশংসতা চলছেই। রবিবার ইহুদিবাদীদের হামলায় আরও 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 41,000-এ পৌঁছেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও 145 জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। এই নিয়ে গত বছরের অক্টোবর থেকে রিপোর্টে লেখা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 40,972 জনে পৌঁছেছে। আহতের সংখ্যা পৌঁছেছে কমপক্ষে 94,761 জনে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে গত 7 অক্টোবর ফিলিস্তিনের গোষ্ঠী হামাসের হামলার পর গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল, যার ফলে এই অঞ্চলে বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে গত 11 মাসে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গাজায় চলমান অবরোধের ফলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকট চলছে। গাজায় আন্তর্জাতিক বিচারিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। ইসরায়েলি বাহিনীর এই বর্বরতা থামাতে মাসের পর মাস ধরে তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর এবং আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু এখন পর্যন্ত গাজায়
যুদ্ধ অবসান এবং শান্তি স্থাপনে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার প্রায় সবই ব্যর্থ হয়েছে। একাধিক দফা কূটনৈতিক প্রচেষ্টা এখনও পর্যন্ত সংঘাতের অবসান ঘটাতে পারেনি। এদিকে পশ্চিম তীরের জর্দান সীমান্তে ৩ ইসরায়েলিকে গুলি করে হত্যা। ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্দানের মধ্যে সীমান্তে কিং হোসেন ব্রিজ ক্রসিংয়ে বন্দুকধারীর হামলায় ৩ বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, জর্দানের দিক থেকে একটি ট্রাকে করে আসা এক বন্দুকধারী কিং হোসেন ব্রিজের কাছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে এলোপাথারি গুলি চালালে ঘটনাস্থলেই ওই ৩ ইসরায়েলি প্রাণ হারান। হামলার পর ইসরায়েলি বাহিনী পাল্টা গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়েছেন, তবে তার পরিচয় প্রকাশ করেনি তারা। আইডিএফ জানিয়েছে, নিহত ৩ জনের বয়সী ৫০-এর কাছাকাছি এবং ওই ৩ জনই বেসামরিক ইসরায়েলি নাগরিক। কিং হোসেন ক্রসিংটি মূলত ইসরায়েলি এবং ফিলিস্তিনি আন্তর্জাতিক পর্যটকরা ব্যবহার করেন। এটি পশ্চিম তীরের প্রবেশের একমাত্র পথ যা ইসরায়েলের মধ্য দিয়ে যায় না। এলাকাটিতে জর্দান যানবাহন ফিলিস্তিনি পণ্য অফলোড করত। জর্দান বলেছে তারা ঘটনাটি তদন্ত করছেন। ঘটনার পর তদন্তে জর্দানের সঙ্গে ইসরায়েলের সমস্ত ল্যান্ড ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে সেভেন সিস্টার্সে চীনা সেনাদের প্রবেশ নিয়ে যা জানা যাচ্ছে, ভারতের সঙ্গে উত্তপ্ত হয়ে আছে চীনের সীমান্ত রাজনীতি। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই মধ্যে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অঞ্চলে চাঞ্চল্যকর সেনা প্রবেশের খবর পাওয়া গেছে। বলা হচ্ছে, ভারতের অরুণাচল প্রদেশে অন্তত ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা। শুধু তাই নয়, অঞ্চলটিতে নিজেদের ঘাঁটিও গেড়েছে জিনপিং বাহিনী। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 নিউজ 5 প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি তথা PLA সেনাদের অরুণাচলে অন্তত ৬০ কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করছে। এ সময় তারা আনজাও জেলার কাপাপোতে একটি ক্যাম্প স্থাপন করেন এবং সেখানে কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে চীনের নাম লেখা এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় আনুমানিক ১ সপ্তাহ আগে চীনের সেনারা সেখানে ঘাঁটি স্থাপন করেছিল। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সেনারা প্রবেশের পর পাথরের গায়ে চলতি বছরের চিহ্ন এঁকে দেয়, যা সাধারণত ভারতের কোনো অঞ্চল দখলের পর তা নিজেদের বলে দাবি করার কৌশল হিসেবে হয়ে থাকে। খবরে বলা হয়েছে, দুই দেশকেই বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদরিগ্রা পাসের কাছে কাপাপুতে ইন্দ্র তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্প রয়েছে। আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চাগলাহাম থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গাইতাক্রু পাসের অবস্থান। এর আগে ২০২২ সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, PLA সেনারা হাদরিগ্রা হ্রদের কাছে নিজস্ব অবকাঠামো নির্মাণ কার্যক্রম দেখাশোনা করছেন। সেখানে ৩টি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনা সামরিক বাহিনীকে। একই বছরের ১১ই আগস্ট চাগলাগাম থেকে ৩০ কিলোমিটার দূরে ওই এলাকার নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর LRP টহল দল।